খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই, চিকিৎসকরা বললেই নেওয়া হবে বিদেশে। হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান। আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রাব্বুল আলামিন এর কাছে ওনার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই, আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের। মকে অংশ নেওয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন, বলেন সিইসি। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে বা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে। বাংলাদেশ এখন রূপান্তরের যে সময় পার করছে, এ সময় দেশের মানুষ কোনো খারাপ সংবাদের জন্য প্রস্তুত না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার খবর নিতে গিয়ে এসব কথাই বলেন তিনি। প্রত্যাশা করেন বেগম জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ তিনি দেখে যাবেন বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। শহীদদের এবং আহতদের ত্যাগের বিনিময়ে বেগম জিয়া ফ্যাসিবাদী শাসনামলের সমাপ্তি দেখেছেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছেন। রাতে এভারকেয়ার হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, সামনে নির্বাচন, নানা ধরনের সংকট আছে, তাই এই জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার নেতৃত্ব, দিক নির্দেশনা খুবই প্রয়োজন। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। কেউ বিএনপি করে না, ছাত্রদল করে না, যুবদল করে না, মসজিদ, মাদ্রাসায়, মন্দির, প্যাগোডা, গির্জায় দোয়ার আয়োজন করছে। কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি, তার একটা নেতৃত্ব, তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন। মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না? ফেসবুক পোস্টে তার জবাব দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, তার দেশে ফেরার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে। সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনও নিয়ন্ত্রণাধীন? বাধা কোথায়? গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব প্রশ্ন এড়িয়ে যান। দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এদিকে মায়ের এই অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও ধারণা করছেন তারা। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফেলে নির্বাচনীয় শঙ্কা বাড়বে বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন পর্যন্ত এ নিয়ে তারেক রহমানকে কিছু জানাননি বলেও দাবি করেন তিনি। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্নকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তা স্পষ্ট করেছেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। কেন তা নেই সেটিকে স্পর্শকাতর উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি। এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা, জল্পনা, কল্পনা, শঙ্কা। বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার উপর নির্ভর করছে? নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে? এখনো এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে। তবে ধারণা, সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা। গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় তারেক রহমানের আসা না আসার সাথে আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল বলে ধারণা কূটনীতিকদের। তারেক রহমান সেই ফেসবুক স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে আসলে উত্তরের চাইতে প্রশ্ন অনেক বেশি এসেছে। এগুলো গুজব হতে পারে। শুনেছি যে কোনো আপনার গোয়েন্দা সংস্থা তাকে সচেতন করেছে যে এই মুহূর্তেই যেন তিনি বাংলাদেশে না আসেন। তো সেগুলো অনেক সময় সত্য মনে হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচনের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যদি মানুষের মনে সংশয় দেখা দেয়, তো সেইটা আমাদের জন্য আরো বেশি আতঙ্কজনক, আমাদের জন্য আরো বেশি চিন্তার বিষয়। অভ্যন্তরীণ বা বাইরের কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে অন্তরায় কিনা এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। অন্তর্বর্তী সরকার বলছে, বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই যে উনি দেশে আসবেন কিনা, এটা বিষয়ে উনি যে কোনো সময় আসতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা ওনাদের পলিটিক্যাল পার্টির ইস্যু, তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু কিছু মাইক্রো ইস্যুতে তো আর আমরা সরাসরি ইনভলভ হই না। আর উনি ওনার তরফ থেকে যদি আমাদেরকে বলা হয় সেটা তো অন্য বিষয়, কিন্তু সোফার কিন্তু এই ধরনের কোনো বিষয় আমাদেরকে জানানো নাই। এবং আমরা মনে করি যে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নাই, ইজ ফ্রি টু কাম। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া যায় কিনা সেটিও ভাবছেন তার পরিবার ও দলের নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন। পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকার ও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে। শনিবার সকাল ৮টা থেকে রাজধানী শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলে বেলা 12টা পর্যন্ত। CCAMM নাসির উদ্দিন জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে কমিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এমন শঙ্কার কথা জানালেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে সময়, কেন্দ্র, জনবল সহ লজিস্টিক্স সমন্বয় করা হবে। এদিকে ব্যালটে রাখা গণভোটের প্রশ্ন না পড়েই অংশগ্রহণকারীরা দিয়েছেন হ্যাঁ না ভোট। তাদের অনেকেরই নেই আগ্রহ, এমনকি ছিল না সময়ও। নিয়ম অনুযায়ী হয়েছে, স্বচ্ছ ভোট হয়েছে। এর চেয়ে আরো একটু ভালো হবে, কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে। একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। আমাদের প্ল্যানিং এর যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। পোষা প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত, তবে অসহায় প্রাণীদের প্রতিও হতে হবে সহনশীল, এমন বার্তা দিতে আয়োজিত হচ্ছে ভিন্নধর্মী এক পেট শো। দেশের সুপরিচিত ভেটেরিনারি এক্সপার্ট ডক্টর সাগিরের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ডক্টর সাগিরস পেট শো লাইভ। রাজধানীর যমুনা ফিউচার পার্কের এই আয়োজন যেন হয়ে উঠেছিল পশুপ্রেমীদের জন্য এক অনন্য মিলন মেলা। পরন্ত বিকেলে পোষা প্রাণীদের এই রিং শো, পেট ড্যান্স আর রেস্কিউ শোর মনোমুগ্ধকর এই আয়োজন। ছিল পেট শোকেস ও বিভিন্ন ব্রিড পরিচিতি, পেট ফটোগ্রাফি কর্নার ও মিনি ফান সেশন। দিনব্যাপী অনুষ্ঠানের মূল আকর্ষণ কুকুর ও বিড়ালের প্রদর্শনী। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে তা দেখতে ভিড় ছিল দর্শনার্থীদের।
তাদের প্রিয় পোষা প্রাণীটির সঙ্গে মালিকরাও অংশ নেন বিভিন্ন সেগমেন্টে। ও পমেরেনিয়ান ব্রিডের একটা কুকুর, ও আমাদের বাচ্চার মতন। এ ভালো আছে কিনা, আমি ভালো আছি কিনা একইভাবে জিজ্ঞেস করে। সো ফ্যামিলি মেম্বার একটা। যে গড়ি, যে সাদা বিড়ালটা, ও কিন্তু রাস্তায় ওকে ফেলে রেখে চলে গিয়েছিল, একদম ছোট, মানে তখনও ওর মনে হয় 7 দিন বয়স, চোখ ফুটেনি ঠিক মতো। তো ওই অবস্থা থেকে ওকে এইভাবে করে নিয়ে সব জায়গায়, ইভেন এমনও করেছি ওকে কোলে নিয়ে আমি অফিসে গেছি। আয়োজকরা বলেন, পোষা প্রাণীর সঠিক পরিচর্যা, স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক যত্ন সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। এই ধরনের ইভেন্ট শুধু পশুপ্রেমীদেরই নয়, বরং সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল হতে আরও উৎসাহিত করবে। সবারই উচিত কি এই পেটদের নিয়ে একটু চিন্তা করা। হ্যাঁ, আমরা যে ধর্মে আসি সব ধর্মে কিন্তু বলা হয়েছে অ্যানিমেলকে ভালোবাসা। সুতরাং আমরা অ্যানিমেলদেরকে আমরা ভালোবাসবো এবং ওদেরকে ভালো রাখার চেষ্টা করবো। পরিবার, বন্ধু ও পোষা প্রাণীদের নিয়ে আগত দর্শনার্থীরা দিনটি উপভোগ করেন আনন্দ ও উচ্ছ্বাসে। আগামী দিনে ফিউচার ওয়ার্ল্ড এমন আরও শিক্ষামূলক ও বিনোদনমূলক ইভেন্ট আয়োজন করবে এমন প্রত্যাশা তাদের। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত MBBS ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে 2025-এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী 10 জন মেধাবী নবীনকে সম্মাননা দিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এই সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।